আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। জুলাই আগস্ট হত্যা মামলার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। কথা বলবো তার সাথে। তন্দ্রা, ট্রাইব্যুনাল থেকে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? চৈতি, জুলাই আগস্ট গণহত্যায় কিন্তু এখন পর্যন্ত অনেককে আটক করা হয়েছে এবং আজকে সকালেও কিন্তু যদি একটু বলি যে আজকে সকালেও কিন্তু গণহত্যার অভিযোগে আসলে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ কর্মকর্তাকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে তাদেরকে এখানে হাজির করা হয় এবং আশুলিয়ার হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলা সহ আরো আলাদা বা পৃথক আরো কয়েকটি মামলায় কিন্তু আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এর মধ্যে যারা আছেন তাদের মধ্যে আমি যদি বলি যে বিএনপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা সহ আরো অনেকেই এখানে আছেন এবং সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন সহ কিন্তু আরো অনেকে আজকে এখানে হাজির করা হয়েছে এবং আজকে যদি আমি বলি যে আজকে কিন্তু যাত্রাবাড়ি, রামপুরা এবং মিরপুর থানার যে মামলাগুলো ছিল সেই এই ৩টি থানার কিন্তু মামলায় তাদেরকে এখানে হাজির করা হয়েছে এবং আজকে কিন্তু তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়ার কথা এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি, তবে কোর্টে প্রসিকিউশন আরো সময় চাইতে পারে বলেও জানা গেছে এবং বিশেষ করে যদি আমি বলি যে যাত্রাবাড়ি থানা এবং রামপুরা থানায় কিন্তু যে হারে বা যেভাবে গণহত্যা চালানো হয়েছিল তার জন্য কিন্তু আরো বেশি তদন্ত করতেও আরো বেশি সময় লাগতে পারে, যার জন্য প্রসিকিউশন আরো বেশি বা আরো কিছুটা সময় চাইতে পারে। এখানে অডিও থেকে শুরু করে ভিডিও যেগুলো আছে সেগুলো সবকিছু আসলে ধীরে ধীরে কালেক্ট করা হচ্ছে বা এগুলো সংগ্রহ করা হচ্ছে এবং এর পরবর্তীতে তদন্ত পুরোপুরি শেষ হলে কিন্তু তারপর এই নিয়ে আরো বেশি সামনে পরবর্তীতে আগানো হবে। তো চৈতি, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। ৫ সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনা ও সুপারিশমালা নিয়ে আলোচনা করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে গণ অধিকার পরিষদ। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। কথা বলবো এই বিষয়ে। হাসান, বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোন কোন প্রস্তাবগুলো তুলে ধরা হতে পারে, সবশেষ কি তথ্য আছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে সোয়া ১০টার দিকে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়েছে এবং সেখানে ডক্টর আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং প্রধান সমন্বয়ক, তিনি যেটি বলছিলেন যে গণ অধিকার পরিষদ গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে গণ আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন যেটি শুরু হয়েছে, এর পরবর্তীতে কিন্তু সেই কোটা সংস্কারের ভিত্তিতে কিন্তু ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান সেটিও সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, তাদের যে অবদান, সেটিকে তিনি স্মরণ করেছেন। একই সাথে আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেসব সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতার যে ভারসাম্য সেটিকে রক্ষা করতে হবে এবং একই সাথে বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একই রাজপথের যে চর্চা সেটিকে অব্যাহত রাখতে হবে এবং নিজেদের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোকেও চর্চা করতে হবে, সে ব্যাপারে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। এবং তিনি যেটি বলছিলেন যে গত ১৬ বছর ধরে সাধারণ মানুষ, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, তারা সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি করেছে সেগুলোকে বাস্তবায়ন করতে এই সরকার অঙ্গীকারবদ্ধ এবং তারই অংশ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং তারা কিন্তু সেটি বাস্তবায়ন করে শেষ করতে চায় তাদের দায়িত্ব। এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেটি নুরুল হক নূর কথা বলেছিলেন গণমাধ্যমের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে
আগামীতে যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে সেগুলোকে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে, এটি কোনোভাবে ফেলে রাখার সুযোগ নেই, সেটি কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলেন। এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ সংখ্যক বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করতে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং এ প্রয়োজনে কিছুটা ছাড় দেওয়া হলো যেন সংস্কার প্রক্রিয়াগুলোকে বাস্তবায়ন করতে হয় করা যায়, সেগুলো কিন্তু তিনি বলছেন। এবং আমরা যতটুকু জানি যে আজকে 5টি বিষয়ে সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো বিষয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নই কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটি কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায় এবং একই সাথে প্রধানমন্ত্রী কিংবা সংসদের মেয়াদ আসলে 4 বছর হবে নাকি 5 বছর হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এবং সংবিধানের যে মূল 4 নীতি, সেই 4 নীতিকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সে ব্যাপারে কিন্তু এখানে আলোচনা হবে। এবং আমরা যতটুকু জানি যে এর আগে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিভাবে বাস্তবায়ন করা যায়, সেখানে উচ্চ কক্ষে কারা থাকবে, নিম্ন কক্ষে কারা থাকবে এবং দুইটা পার্লামেন্টের মধ্যে আসলে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে, সে ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। একই সাথে যে আইন সংস্কার কমিশন তারা কিভাবে কাজ করবে এবং বিচার বিভাগ এবং এই যে জুডিশিয়ারি এবং আইন বিভাগের মধ্যে যে কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায়, প্রশাসনিক কিভাবে কাঠামোগুলোকে সংস্কার করা যায়, সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে। একই সাথে পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ 5টি বিষয়ের মধ্যে আসলে 166টি প্রস্তাবনা ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিয়েছিলেন, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। এবং এর আগে কিন্তু ধারাবাহিকভাবে বিএনপি, জামাত ইসলামী সহ 19টি দলের সঙ্গে ঐক্যমত্য কমিশন কথা বলেছে এবং আজকে 20তম দল হিসেবে গণ অধিকার পরিষদের সঙ্গে আজকে কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবং তারা চেষ্টা করছেন যে সব বিষয়গুলো আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে এবং পরবর্তীতে যেহেতু আজকে এটি প্রথম ধাপের আলোচনা চলছে এবং দ্বিতীয় ধাপে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এবং সর্বোচ্চ সংখ্যক বিষয়ে আসলে ঐক্যমত্যে কিভাবে পৌঁছানো যায় সে ব্যাপারে কিন্তু চেষ্টা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। দেখছেন দেশ জনপদ লাইভ। নানা কর্মসূচিতে ঢাকা মহানগরের দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, দিবসটি ঘিরে কি কি কর্মসূচি চলছে? যেমনটি জানেন, আজ কিন্তু জাতীয় আইনগত সহায়তা দিবস। বিশেষ করে গরিব এবং অসহায় বিচার প্রার্থী যারা হচ্ছে টাকার অভাবে তাদের যে বিচার কার্যক্রম সেটি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না এবং দীর্ঘদিন ধরে যারা ভোগান্তির মধ্যে রয়েছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই ধরনের প্রার্থীদেরকে কিন্তু এই যে লিগ্যাল এইড মাধ্যমে কিন্তু তাদেরকে আইনগত সহায়তা দেওয়া হয়। আজকে এই দিবসটিকে কেন্দ্র করে সারা দেশেই কিন্তু এই ধরনের পরামর্শ বা এই লিগ্যাল এইড কার্যক্রমটি যেন ঠিক যারা এই সহায়তা যাদের প্রয়োজন তাদের কাছে যেন এই তথ্যগুলো পৌঁছে যায়, কিভাবে তারা সহায়তা পাবে। আমরা এখানেও দেখেছি কিন্তু এই সহায়তা, এই পরামর্শগুলো ভুক্তভোগীদের বা সেবা প্রার্থীদেরকে জানানোর জন্য কিন্তু এখানেও ঢাকা জেলা লিগ্যাল এইড যে কমিটি সেটার উদ্যোগে কিন্তু এখানে কয়েকটি স্টল বসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি আলোচনা সভা হয়েছে। আমরা যদি একজনের সঙ্গে কথা বলি, আপনারা আজকের এই দিবসটিকে কেন্দ্র করে বিচার প্রার্থী যারা বা যারা হচ্ছে অর্থাভাবে সঠিকভাবে বিচার পান না, তাদের জন্য কি কি পরামর্শ বা কি বলবেন আসলে? যারা হচ্ছে এখনো বিচারাধীন কোনো মামলায় আছে, তারা যদি আমাদের অফিসে আসেন, তাদের মেইন প্রবলেম থাকে হচ্ছে ওই যে লয়ারের ফিজ বাবদ যে পেমেন্টগুলো থাকে এগুলো ওনারা বহন করতে পারে না। তো আমরা যে সুবিধাটা দিয়ে থাকি আমাদের অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের এই সম্পূর্ণ মামলাটা চলে। আমাদের প্যানেল আইনজীবীদের দ্বারা এই পুরো মামলাটা হচ্ছে আমাদের অফিসের গভর্নমেন্ট খরচে চলতে থাকে এবং এটা নিষ্পত্তি হওয়া পর্যন্ত গভর্নমেন্ট খরচটা দিয়ে বহন করে থাকে। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, গেলে 1 বছর ঢাকা জেলায় আপনারা কতজনকে সহায়তা দিতে পেরেছেন? এটা 2009 থেকে কাউন্ট করা হয়েছে, সেখানে আমরা 11,95,075 জন মানুষকে আইনি সহায়তা দিয়েছি এবং প্রায় অর্থ মানে এটা 252 কোটি
252.51 এরকম। সেবাটা আসলে কারা পায় এটা একটু? এই সেবাটা পাচ্ছে যাদের আয় সীমা, বার্ষিক আয় সীমা করমুক্ত, অর্থাৎ তারা কর পরিশোধ করে না বার্ষিক, তার আয়ের উপর এটার উপর ভিত্তি করে তারা এই আইনি সহায়তা পাচ্ছে। এবং যারা আমাদের প্যানেল আইনজীবীগণ তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের শিক্ষানবিশ আইনজীবীরা সহ আমাদের সিনিয়র সহকারী জজ স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। যেমনটি বলছেন, মূলত যাদের সমর্থন এবং করমুক্ত আয়সীমা যারা যে সচেতনতার অভাব অথবা অর্থাভাবে যারা আইনি সহায়তা পাচ্ছে না, তাদেরকে মূলত লিগ্যাল এইডের কার্যালয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে ঢাকা মহানগরের দায়রা জজ আদালত থেকে লিগ্যাল এইড দিবস সম্পর্কে সবশেষ। চৈতি, তারেক, ধন্যবাদ আপনাকে। জাতীয় আইনগত সহায়তা দিবস নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? অষ্টম দিনের মতো কিন্তু লালমনিরহাটের রেলপথ অবরোধ করে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে সরাসরি চালুর দাবিতে আন্দোলন চলমান রয়েছে। এবং আজকে সকাল থেকে কিন্তু পাটগ্রাম উপজেলায় সড়কপথ অবরোধ করে আন্দোলন করছে হাতীবান্ধা এবং পাটগ্রামের মানুষ। এবং গতকালকে দুপুরের পর থেকেই কিন্তু হাতীবান্ধায় সড়কপথ অবরোধ চলমান রয়েছে। এবং এই বুড়িমারি স্থলবন্দর থেকে যে ট্রাকগুলো সারা বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রাকগুলো কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে আন্দোলনের কারণে আটকা পড়েছে। বিশেষ করে হাতীবান্ধা উপজেলা থেকে কালীগঞ্জ উপজেলার ভোটমারি পর্যন্ত কিন্তু অন্তত 5 শতাধিক ট্রাক আটকে পড়েছে। এবং আজকে সকালবেলায় আমরা লালমনিরহাটের পাটগ্রামে এবং বুড়িমারি স্থলবন্দর এলাকা ঘুরে দেখেছি। এই এলাকাগুলোতে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তারা যেটি বলছেন যে দীর্ঘ 14 বছর আন্দোলনের পর গত বছরের 12ই মার্চ বুড়িমারি এক্সপ্রেস চালু হয়েছে, কিন্তু বুড়িমারি এক্সপ্রেস নামেই সীমাবদ্ধ রয়েছে। এই ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এই ট্রেনটি যাতে বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই জন্য কিন্তু তারা ট্রেনটি চালু হওয়ার পর থেকেই কয়েক দফা আন্দোলন করছে। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে রেলের পশ্চিমাঞ্চলের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আশ্বাস দিয়েছিল যাতে ট্রেনটি বুড়িমারি থেকে চালু হয়, কিন্তু সেই আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে। আশ্বাস কিন্তু এই অঞ্চলের মানুষ আর বিশ্বাস করে না। তারা যেটি চায় সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস যাতে বুড়িমারি থেকেই দ্রুতর মধ্যে চালু হয়। এবং এই বুড়িমারি এক্সপ্রেস চালুর জন্য যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলো সব ধরনের পদক্ষেপ কিন্তু আসলে গ্রহণ করছে। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই। আপনারা এই দাবিতে আন্দোলন করছেন এবং 8 দিন ধরে রেলপথ অবরোধ করছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, বিশেষ করে বুড়িমারি স্থলবন্দর ট্রাক আটকা পড়েছে। কেন আন্দোলন করছেন? এখন আপনাদের দাবিটা আসলে কি? ধন্যবাদ। আমরা বিগত প্রায় 1 বছরের অধিক সময় থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আমাদের বুড়িমারি থেকে চলাচলের দাবি ছিল, কিন্তু বিগত সময় থেকে প্রায় আমাদের ট্রেনটি আমাদের এই জায়গা থেকে চলাচল করতেছে না। তাই এটা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যেহেতু বুড়িমারি নামকরণ করা হয়েছে, তাই এটা আমাদের প্রাণের দাবি এবং পাটগ্রামবাসীর যৌক্তিক দাবি। এই দাবি আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আমরা লাগাতারভাবে আমাদের কর্মসূচি চলমান রেখেছি। ধন্যবাদ আপনাকে। সব মিলে যদি বলতে চাই, এই বুড়িমারি এক্সপ্রেস কিন্তু দীর্ঘ 14 বছর আন্দোলনের ফসল হিসেবে লালমনিরহাটবাসী পেয়েছে। এবং এই বুড়িমারি এক্সপ্রেস শুধুমাত্র নামেই বুড়িমারি হিসেবে সীমাবদ্ধ রয়েছে এবং লালমনিরহাট থেকে চালুর পর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দ্রুত যাতে এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি যাতায়াত করে, সেই জন্য কিন্তু আন্দোলন 8ম দিনের মতো রেলপথ অবরোধ এবং গতকালকে দুপুরের পর থেকে হাতীবান্ধা মহাসড়ক অবরোধ এবং আজকে কিন্তু পাটগ্রাম থেকে বুড়িমারি স্থলবন্দর থেকে লালমনিরহাটের যে একমাত্র মহাসড়ক রয়েছে সেটি অবরোধ চলছে। এবং এতে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভোগান্তিতে পড়লেও তারাও যেটি বলছে যে বুড়িমারি এক্সপ্রেসটি যাতে বুড়িমারি থেকে সরাসরি চালু করা হয়। এই ছিল লালমনিরহাট থেকে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে সর্বশেষ খবর। বাদশা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা। মুন্সিগঞ্জের শহর জুড়ে সড়কের পাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট, যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, অবৈধ দোকানপাট উচ্ছেদে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। জি, আপনি
আপনি আসলে যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জের প্রধান দুটি সড়কেই কিন্তু এইভাবেই করে কিন্তু অবৈধভাবে দোকানপাট এবং টং করে কিন্তু এই সড়কের দুই পাশে কিন্তু অবৈধভাবে দোকান গড়ে ওঠার কারণে কিন্তু সড়ক শুরু হয়ে যায় এবং এতে করেই কিন্তু আসলে যানজট সৃষ্টি হয় এবং এখানকার চলাচলরত যারা আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। তো এখানে কিন্তু শুধু এলাকাবাসী নয় এবং এখানকার এই সড়ক দিয়ে শহরে প্রবেশ পথের যেই লোকজন আছে তারা কিন্তু এই সড়কে ভোগান্তিতে পড়েন বলে এখানকার এলাকাবাসী আমাদের জানিয়েছেন। তো আমি এখন একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই সড়কে কি ভোগান্তি হয় এবং কি করা প্রয়োজন বলে মনে করেন? আসলে দেখেন, এই মুন্সিগঞ্জ শহরে প্রধান সড়ক দুইটা। এই দুইটা প্রধান সড়কের সুপারমার্কেট থেকে একেবারে ডিসি অফিস পর্যন্ত যে প্রধান সড়কটি রয়েছে, এই প্রধান দুইটি সড়কের দুই পাশে অবৈধভাবে শত শত ভ্যান গাড়ি দিয়ে এবং চটি বিছিয়ে ফুটপাতের মধ্যে দোকান তৈরি করা হয়েছে। আর এই সমস্ত অবৈধভাবে ফুটপাতে শত শত দোকান থাকার কারণে একদিকে যেমন মানুষের চলাচলের যেমন কষ্ট হচ্ছে, বিঘ্ন ঘটছে এবং যান চলাচলে কিন্তু অনেক যানজট তৈরি হচ্ছে এবং যান চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে। আসলে এই যে প্রশাসনের নাকের ডকা, একেবারে প্রশাসনের সামনে এই যে অবৈধভাবে রাস্তার পাশে ফুটপাতে যে অবৈধভাবে শত শত দোকান তৈরি হয়েছে, দীর্ঘদিন যাবৎ এই সমস্ত দোকানগুলি দিয়ে রাস্তা দুটিকে দখল করে রাখা হয়েছে। এরপরও প্রশাসন তাদেরকে কিছু বলছে না এবং রাস্তাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যাতে মুন্সিগঞ্জের প্রধান সড়কের পাশে যে ফুটপাতগুলি আছে, ফুটপাতগুলি দখল করে যেভাবে দোকানগুলি তৈরি হয়েছে, দোকানগুলিকে উচ্ছেদ করে এই রাস্তা দুটিকে একেবারে ক্লিয়ার করা হোক, যাতে একদিকে যাতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, পাশাপাশি যাতে যানবাহনগুলিও নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমরা এটাই চাই, এটা আমাদের মুন্সিগঞ্জবাসী হিসাবে আমাদের কাম্য। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার সাধারণ মানুষ কিন্তু বলছেন যে প্রশাসনের আসলে নজরদারি নেই। এই প্রশাসন যদি নজরদারি করে তাহলে এই সড়ক পাশাপাশি এই সাধারণ মানুষ ঠিক মতো চলাচল করতে পারবেন বলে আমাদের এখানকার যাত্রী এবং সাধারণ মানুষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সবশেষ খবর। চৈতি, সুমন, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, দেখছেন দেশ জনপদ লাইভ। চট্টগ্রাম শহরের সড়কের পাশের ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা, অন্যত্র সরিয়ে নেয়ার দাবি তাদের। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM রাজিম। রাজিম, ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন? কার্যালয়ের সামনে যে ময়লার ভাগা রয়েছে সেগুলি নিয়ে কিন্তু সাধারণ মানুষের সহ নেতাকর্মীদের মাঝে খুব বাড়ছে। আমরা একটু কথা বলবো নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশিম বকর। আপনি একটু বলতেন যে নগর বিএনপির কার্যালয়ের সামনে কিন্তু এই ময়লা টিকুটা আওয়ামী লীগের আমার একজন কাউন্সিলর দিয়েছিলেন, এখন পর্যন্ত কেন সেটা সরানো যাচ্ছে না? মূলত আসলে তখনকার সময় আপনারা সবাই জানেন এই রাস্তাতেই আমাদের মিটিং এর জন্য অনুমতি দেওয়া হতো। আমরা এই রাস্তায় বড় বড় সমাবেশ গুলো করতাম। তারা এটা একটা সুপরিকল্পিত ভাবে আমাদের ওই যে সমাবেশ গুলোতে বিঘ্ন সৃষ্টি করার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সুপরিকল্পিত ভাবে এই ডাস্টবিনটা এখানে দেওয়া হয়েছে। এটা একটা বাণিজ্যিক এলাকা, এখানে সব দোকান পাট, ব্যবসা বাণিজ্য, আবাসিক, এই জায়গাটা ডাস্টবিন করার মতো জায়গা না। তো এটা তারা পরিকল্পিত ভাবে দিছে এবং এটার জন্য এখনো পর্যন্ত মানুষ অনেক ভোগান্তিতে আছে। তো এখন পরিবর্তন এসেছে, আমাদের মেয়র সাহেব আছেন ডাক্তার সাদাত হোসেন সাহেব। তো আমি ওনাকে বলবো এবং যে যত দ্রুত সম্ভব এই ডাস্টবিনটা এখান থেকে সরিয়ে মানে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য, এবং এই যে এখানে ব্যবসা বাণিজ্য যারা এখানে আমি ব্যক্তিগতভাবে আর্টিফিশিয়াল ভিতরেও যদি বসি, এখান থেকে অনেক সময় গন্ধ লাগে আমাদেরকে, পরিবেশ দূষণ হচ্ছে, এইটার কারণে এটা অন্যত্র সরিয়ে নেবার একটা ব্যবস্থা গ্রহণ যাতে করে, দ্রুত যাতে উনি উদ্যোগ নেয়, আমি আমাদের মেয়র সাহেবকে অনুরোধ জানাবো ব্যক্তিগতভাবে। ধন্যবাদ।
ধন্যবাদ। নগর বিএনপি সাবেক সদস্য সচিব বলছেন যে বিএনপির অফিসের সামনে থেকে ময়লার যে ভাগা সেটি দ্রুত সময়ের মধ্যে যেন সরিয়ে দেওয়া হয়। এখানকার একটু কথা বলবো সাবেক ওয়ার্ড কমিশনার মনীষা, একটু যদি বলতেন নগর বিএনপির কার্যালয়ের সামনে ময়লার ডিপোটা এখন পর্যন্ত কেন সরানো যাচ্ছে না? আসলে এটা তো আওয়ামী লীগের একটা সরকারের একটা বহিঃপ্রকাশ। ওরা আমাদের যেহেতু এখানে পার্টি অফিস, আমরা এখানে সমাবেশ গুলো করি, ব্যবসা করে, তো আমাদেরকে একটা বিঘ্ন সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হয়েছে। তো আমরা আমাদের বর্তমান আমাদের মেয়র সাদত ভাইকে আমরা অনুরোধ করব যে উনি যেন অতি দ্রুত যথাযথ ব্যবস্থা নিয়ে ডাস্টবিনটা উন্নত সরিয়ে নিয়ে ফেলে। উনি আসলে বেশি দিন হয়নি, পরিস্থিতিতে বুঝতেও সময় লাগবে, কিন্তু আমরা জানি আমাদের জনপ্রিয় সাদত ভাই আমাদের এই সিদ্ধান্তকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করবে এবং অতি দ্রুত যথাযথ ব্যবস্থা দিবে এই ডাস্টবিন সরিয়ে দেওয়ার জন্য। বিএনপির নেতা কর্মীরা সহ এখানকার যারা সাধারণ মানুষ তাদের যে প্রত্যাশা খুব দ্রুত সময়ের মধ্যে নগর বিএনপির যে সাবেক আহ্বায়ক এবং বর্তমান সিটি কমিশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন তিনি বিএনপির অফিসের সামনে থেকে এসে মহাসড়কের পাশ থেকে এই ময়লার ডিপোটা এখান থেকে সরাবেন সেই প্রত্যাশা এখানকার সাধারণ মানুষ সহ দলীয় নেতা কর্মীদের মাঝে। তো নগর বিএনপির অফিসের সামনে যে ময়লার ভাগা সেখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। ধামরাইয়ে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল, ব্যাপক লোকসানের শঙ্কায় কৃষকরা। এই বিষয়ে আরো জানবো সহকর্মী দেওয়ান ইমনের কাছ থেকে। ইমন, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায় এবং এই যে আমি যেই মাঠে এখন অবস্থান করছি এই মাঠের প্রায় 300 বিঘা জমির ফসল কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। পাশের যে ইট ভাটা আছে সেই ইট ভাটা, এবং এখানকার কৃষকরা যেটি বলছেন যে প্রতি বছরে কিন্তু তারা এ ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হন। এবছরও কিন্তু যেই সময়টা কৃষক তার ফসলগুলো ঘরে তুলবেন সেই সময়টাই কিন্তু সেই ফসলগুলো এখন কিন্তু আর তারা ঘরে তোলার অবস্থায় নেই। প্রতিটি ধানের শীষ দেখতে পাচ্ছেন যে নষ্ট হয়ে গেছে, একটি ধানের শীষও অবশিষ্ট নেই যেই ধানের শীষটা আর কোনো মতে তারা কিন্তু সেই ফসলটা কিন্তু ঘরে তুলতে পারবেন। কৃষক যে স্বপ্ন নিয়ে যে এই যে ধানগুলোকে যে চাষাবাদ করে যে এখন যেই সময়টা এসে তারা এই ফসল ঘরে তোলার সময়, সেই সময়টাই কিন্তু কৃষকের মাথায় এই ধরনের বাজ ভেঙে পড়েছে। তারা যেমনটি বলছিলেন যে এখন এই যে ক্ষতিটি হয়েছে এই ক্ষতিটি তারা কিভাবে পুষিয়ে নেবেন, যেহেতু ধার দেনা করে এই যে চড়া মূল্যে ঔষধ এবং কীটনাশক ব্যবহার করে যেই ফসল তারা ফলিয়েছেন সেই ফসলটি কিন্তু ঘরে তোলার আগ মুহূর্তেই এই সর্বনাশ কিন্তু তাদের হয়েছে এবং তারা বলছেন যে এটা কিভাবে তারা দুশ্চিন্তায় কিন্তু তারা এখন আছেন। এই যেই ধান থেকে সারা বছর তারা তাদের যে সংসার চলে, তারা যে এটি খেয়ে পরে বেঁচে থাকেন, সেই ধান এভাবে নষ্ট হওয়ার ফলে এখন কিন্তু কৃষকের এই দুশ্চিন্তা। এবং আমরা কৃষকরা যেমনটি বলছিলেন যে কৃষি অফিসে তারা যোগাযোগ করেছেন, তারা লিখিত অভিযোগ দিয়েছেন, মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে কৃষি অফিস থেকে এসে তাদের এই ধান পরিদর্শন করে গেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে সমস্ত ভাটার কারণে তাদের এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে এবং অতি দ্রুত হয়তো তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছুক্ষণ আগে আমি ধামরাইয়ের যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে এই যে পরিমাণ ক্ষতি এই ধামরাই হয়েছে শুধু একটি ইউনিয়নে বা একটি জায়গায় কিন্তু এই ক্ষতিটি হয় নাই। পার্শ্ববর্তী যেহেতু এই ধামরায় কয়েকশো ইট ভাটা আছে, অবৈধ ইট ভাটা, এই ইট ভাটার যে কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, বিশেষ করে যে সমস্ত ভাটাগুলো এখন বন্ধর পর্যায়ে চলে এসেছে সেই ভাটাগুলো কিন্তু কোনো নিয়ম নীতি না মেনে যে রাতের আধারে আগুনের মধ্যে পানি দিয়ে যে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই বন্ধের সময় যেই পরিমাণ ধোঁয়ার কুণ্ডলী সেগুলো এসে ধানে পড়ে কিন্তু আজকের এই যে কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই ঘটনাগুলো ঘটছে। এবং কৃষি কর্মকর্তা বলছেন যে ইউনোর সাথে তারা যৌথভাবে একটি উদ্যোগ নিয়েছেন যে পরিমাণ কৃষকদের তাদের ক্ষতি হয়েছে পুষিয়ে নিতে তারা ভাটা মালিকদের সাথে কথা বলছেন এবং ভাটা মালিকরা যেন তাদের এই ক্ষতিপূরণ বুঝিয়ে দেয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং এই এখন যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে যেহেতু তাদের এই ধান আর তারা ঘরে তুলতে পারবেন না, এগুলো শুধু খড় হয়ে গেছে, এছাড়া কিন্তু এখানে কোনো ধান কিন্তু আর অবশিষ্ট নেই, প্রতিটা ধানের শীষ কিন্তু এখন চিটাতে রূপান্তরিত হয়েছে। তাই তারা বলছেন যে তাদের যেন সারা বছর যেন তারা চলতে পারেন, তারা যেই ক্ষতি যে হয়েছে তাদের সেটি যেন পুষিয়ে নিতে
পারেন সেই ব্যবস্থাটি যেন কৃষি অধিদপ্তর থেকে যেন কৃষি কর্মকর্তারা যেন সেই ব্যবস্থাটি করে দেন, সেই উদ্যোগটি যেন গ্রহণ করেন। তো এই ছিল চৈতি আমার কাছে ধামরাইয়ের সর্বশেষ এই ধান নষ্ট হওয়ার পরিস্থিতির খবর। এমন ধন্যবাদ আপনাকে। ধামরাইয়ে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ানিমন। দেখছেন দেশ জনপদ লাইভ। দীর্ঘদিন থেকে কক্সবাজার সদর হাসপাতালে চলছে চিকিৎসক ও লোকবল সংকট। সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। সংকট নিরসনে ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের ৩০ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল। প্রতিদিন ১ থেকে ৩,০০০ রোগী কক্সবাজার হাসপাতালে আসে, কিন্তু সেই পরিমাণ ডাক্তার, নার্স এবং ওষুধপত্র সরবরাহ নাই বলে আমাদেরকে রোগীরা অভিযোগ করেছেন। এবং কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত হওয়ার কারণে বিভিন্ন এনজিও সংস্থার একটি প্রকল্প চালু ছিল, যেটি অল্প কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে এবং এই কারণে অনেকে বেতন সহ যারা সেবা দিচ্ছে তারা বেতন পাচ্ছে না বলে তারা আমাদেরকে অভিযোগ করেছে। এবং আপনি যেটা জানেন, কক্সবাজারের পর্যটন শহর হওয়াতে এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক সহ লোকজন এখানে আসে, কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বেসরকারি হাসপাতালের দিকে তারা ঝুঁকে যায় এবং তারা নানাভাবে প্রতারিত হয় বলে আমাদেরকে জানিয়েছে। আমার সাথে কক্সবাজার রোগী কল্যাণ সমিতির একজন সহসভাপতি আছে, ওনার কাছে জানতে চাইব রোগীদের সেবার জন্য আপনারা কি কাজ করতেছেন এবং কি কাজ করলে কক্সবাজার সেবার মান উন্নয়ন হবে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জবর মুল্লুক, কক্সবাজার সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আমি সহসভাপতি। আমরা রোগীদের অপর্যাপ্ত এই সেবার মধ্যে আমাদের কিছু পদক্ষেপ আমরা পালন করে থাকি। আমরা প্রায় এই কক্সবাজারের ৩০ লক্ষ মানুষের এই হাসপাতালে যেসব ওষুধপত্র হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয় এটা অপর্যাপ্ত। আমরা অসহায় এবং দুস্থ রোগীদেরকে আমরা ওষুধ দিয়ে সাহায্য করি। প্রায় মাসে ১ থেকে ১.৫ লাখ টাকার ওষুধ আমরা যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজার পর্যটন ব্যয়বহুল শহর হওয়ার পরেও রোগী এবং মানুষের সেবার জন্য কক্সবাজার থেকে কোনো ধরনের সরকারি এবং বেসরকারি যে পর্যাপ্ত সুবিধা দরকার সেটা এখনো গড়ে ওঠে নেই। যদি এই স্বাস্থ্যসেবা এভাবে চলতে থাকে তাহলে দেশের কক্সবাজারের প্রত্যন্ত জেলার মানুষজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে এবং এখান থেকে তারা তাদের যেই মৌলিক অধিকারটি হারানো হবে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এটা সেবার মান উন্নয়নের জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার বিশেষ নজর দাবি জানিয়েছেন কক্সবাজারবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ চৈতি। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রহমান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।